আজকের ভিডিওতে আমরা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ডিসকাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের যে সাবজেক্টটা রয়েছে সেইটাতে কোন পার্টে কতটুকু লেখা প্রয়োজন। অনেক শিক্ষার্থীরা এই সাবজেক্টটাতে ভালো মার্কস পান না। না পাওয়ার কিন্তু অন্যতম কারণ হলো তারা এটাই জানে না যে কোন পার্টটা কত শব্দের মধ্যে লেখা উচিত বা কত পাতা করে লেখা উচিত। কখনো তারা অনেক কম লিখে ফেলে, আবার কখনো তারা এতটা বেশি লিখে ফেলে যার কারণে তাদের নাম্বার কম আসে। আজকের ভিডিওতে আমরা একটা কোশ্চেন অ্যানালাইসিস করে জানবো যে প্রত্যেকটা পার্টে কতটুকু করে লেখা উচিত। তোমাদের সামনে আমি একটা কোশ্চেন তুলে ধরছি। এটা 2021-এর যে পরীক্ষাটা আছে সেইটার একটা প্রশ্ন। এখান থেকে আমরা দেখব পার্ট এ, পার্ট বি, পার্ট সি দুইটারই রিডিং এবং রাইটিং কোনটা কত মার্কের জন্য লিখবা এবং কত শব্দের মধ্যে লিখবা। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, তোমরা দেখতে পাচ্ছ পার্ট এ, এইখানে রিডিং পার্ট রয়েছে যেখানে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে, অর্থাৎ তোমরা পাবে 5 মার্ক। এখানে তোমাদের কাছে একটা আনসিন প্যাসেজ দেয়া থাকবে এবং এখান থেকে কিছু কোশ্চেন দেয়া থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে 1 নাম্বার করে। এখানে তোমাদের ছোট বা বড় কতটুকু লিখবা এটার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে তুমি মার্ক পাবা তোমার কোশ্চেনের উত্তর সঠিক কিনা সেইটার উপরে ভিত্তি করে। এখানে বিভিন্ন ক্যাটাগরির কোশ্চেন থাকে, তোমরা কোশ্চেনগুলো একটু 2-1টা কোশ্চেন অ্যানালাইসিস করলে বুঝতে পারবা এখানে কি ধরনের প্রশ্ন থাকে। তবে এইখানে যতটুকু অ্যান্সার ঠিক ততটুকুই লিখবা, বেশি বা কম লেখার কোনো প্রয়োজনই নাই। কারণ তোমরা যদি এখানে সঠিক লিখে থাকো, এখানে একদম ম্যাথে যেরকম মার্কস দেয় সেরকমভাবে মার্কস দিবে, এখানে কাটার কোনো চান্স নাই, ঠিক আছে। এবার আসা যাক রাইটিং পার্ট 1-এ। এখানে সাধারণত রাইটিং থেকে বিভিন্ন কোশ্চেন আসে, যেমন হচ্ছে প্যারাগ্রাফ কি, লেটার কি, থিসিস স্টেটমেন্ট কি, বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। 5টা প্রশ্নের উত্তর দিতে হয় এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ থাকে। অর্থাৎ তোমরা অন্যান্য সাবজেক্টগুলোতে যে ব্রিফ কোশ্চেনগুলো লেখো ঠিক ব্রিফ কোশ্চেনের মতো। এখানে কিন্তু সংজ্ঞা বড় বা ছোট করার কোনো প্রশ্ন আসে না, কারণ এগুলোর যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনগুলো ওয়ার্ল্ড ওয়াইড। তুমি নিজের মতো করে ডেফিনেশনগুলো বানিয়ে লিখবে, এটা ভাবতে গেলে তুমি এখানে মার্কস পাবে না। কিছু কিছু ডেফিনেশন দেখবে অক্সফোর্ড ইউনিভার্সিটি হতে চলে এসেছে এবং বিভিন্ন টাইপের নথিপত্রের মাধ্যমে এই ডেফিনেশনগুলো চলে এসেছে। সো তুমি যদি ভাবো যে আমি জাস্ট মেইন থিমটা বুঝবো বাকিটা বানিয়ে লিখবো, এখানে কিন্তু তুমি মার্কস পাবে না, তোমাকে এখানে সঠিক উত্তরটাই লিখতে হবে, ঠিক আছে। এখানেও তোমার মার্কস কাটার কোনো চান্স নাই, যদি তুমি 5টা সঠিকভাবে লিখতে পারো এখানে তোমরা 5-এ 5 পেয়ে যাচ্ছ। এবারে আসা যাক রিডিং 2 অর্থাৎ পার্ট বিতে, ঠিক আছে। এখানে থাকবে 12 মার্ক, অর্থাৎ 3টা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটার জন্য 4 মার্ক করে বরাদ্দ থাকবে। এখানকার উত্তরগুলো খুব একটা বেশি বড় করার প্রয়োজন নেই। এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে ডিরেক্ট প্যাসেজ থেকে উত্তরগুলো খুঁজে দিবে না, অর্থাৎ প্যাসেজে যে লাইনগুলো দেওয়া আছে সেগুলো ডিরেক্ট অ্যান্সার হিসেবে তুলে দিবে না, সেই অ্যান্সারগুলোকে নিজের ভাষায় কনভার্ট করবে, যেই ফর্মে কোশ্চেন করা আছে সেই ফর্মটাকে ইউজ করবে এবং তোমার মতো করে গুছিয়ে অ্যান্সার দিবে। অর্থাৎ প্যাসেজের যে লাইনগুলো তোমাদের অ্যান্সার মনে হবে সেই লাইনগুলো হুবহু তুলে দিবে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা মার্কস পাবে না, বা পেলেও অনেক কম মার্কস পাবে। তাই চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন বুঝে প্যাসেজ থেকে রিলেটেড লাইনগুলো আন্ডারলাইন করে সেখান থেকে নিজের মতো করে অ্যান্সার কনভার্ট করবে সেই ফর্মে যেই ফর্মে কোশ্চেনগুলো দেয়া থাকবে। আশা করছি বুঝতে পেরেছ। এবারে আসা যাক পার্ট বি এর রাইটিং 2-তে। এখানে কিছু ইম্পর্টেন্ট বিষয়ে প্রশ্ন এসে থাকে, যেমন এখানে কখনো কখনো চাওয়া হয় কোনো কিছুর ডেফিনেশন সহ বিস্তারিত, অথবা কখনো কখনো চাওয়া হয় টপিক সেন্টেন্স, কখনো চাওয়া হয় ফর্ম, ভয়েস এবং স্টাইল, এবং কখনো কখনো তুলনামূলক প্রশ্ন আসতে পারে, যেমন লেটার এবং ইমেইলের মধ্যে পার্থক্য কি ইত্যাদি টাইপের কোশ্চেন এসে থাকে। সো যেগুলো ডিরেক্ট বই থেকে কোশ্চেন আসে, অর্থাৎ ডেফিনেশন সহ একটু বর্ণনা বা কোনো কিছুর রেফারেন্স অথবা কোনো কিছুর কম্প্যারিজন, তাহলে এগুলো তোমরা ডিরেক্ট বই থেকে দিতে পারবে। কিন্তু কিছু প্রশ্ন এসে থাকে যেমন টপিক সেন্টেন্স, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কমন আসে না, কিন্তু কখনো কখনো কমন চলেও আসে। অনেকে টপিক সেন্টেন্স, আমি এরকমও দেখেছি আমার সময়ে,
এক পৃষ্ঠা মতো লিখে ফেলে, ঠিক আছে? তারা আসলে জানেই না টপিক সেন্টেন্সটা কি। এরপরে তারা পরীক্ষা দিয়ে এসে বলবে যে তারা অনেক ভালো পরীক্ষা দিয়েছে। তাহলে রেজাল্ট কেন খারাপ আসলো? কারণ ন্যাশনাল ইউনিভার্সিটি মার্কস দেয় না। সো তোমাদেরকে কোশ্চেন বুঝতে হবে, কতটুকু লেখা উচিত সেটা বুঝতে হবে। টপিক সেন্টেন্স হচ্ছে একটা বা দুইটা সেন্টেন্সের মাধ্যমে একদম মেইন টপিক যেটা সেটাকে উল্লেখ করা। ঠিক এইভাবে ফর্ম, ভয়েস এবং স্টাইলও 2-3 পৃষ্ঠা লিখে দেওয়ার মধ্যে কোনোই ক্রেডিট নাই, ঠিক আছে? কোনো কৃতিত্ব নাই। বরং বুঝে তুমি 1 লাইন করে লিখে দিবে, 2 লাইন করে লিখে দিবে, অর্থাৎ সর্বমোট তোমার হাফ পেজ হবে এনাফ, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও চ্যানেলে রয়েছে। তোমরা চাইলে আমার প্লেলিস্টটা, যেই প্লেলিস্টে তুমি এই ভিডিওটা দেখছো, অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, এই প্লেলিস্টটা ভিজিট করতে পারো। তোমরা যদি আরো মনে করো আমরা আরেকটু বিস্তারিত জানতে চাই, তাহলে কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারের রিডিং স্কিল এবং রাইটিং স্কিল এই দুইটা চ্যাপ্টারের ওপরে যে প্লেলিস্টগুলো আছে সেগুলো ভিজিট করতে পারো। ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিংক, তোমরা জানতে পারবে আরো বিস্তারিত। এই সাবজেক্টটা থেকে তোমাদের সমস্ত ভয় দূর হয়ে যাবে। তবে তোমাদের এই রাইটিং পার্ট 2-এ, অর্থাৎ পার্ট বিতে, তোমাদের এখানে উত্তর দিতে হবে মাত্র 2টা প্রশ্নের। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 মার্ক করে থাকছে। সো সেই 2টাই চুজ করবে, যেই 2টা তুমি একদম পারফেক্ট পারো, ঠিক আছে? তুমি আবার এটা ভেবে বসো না যেহেতু 4 মার্ক করে দিচ্ছে সো আমাদের টপিক সেন্টেন্স অনেক বড় লিখতে হবে, ফর্ম, ভয়েস এবং স্টাইল অনেক বড় লিখতে হবে। প্রয়োজন নাই, ঠিক আছে? এরকম ওভার পাকনামি দেখাইতে গেলে নাম্বার কাটা খাবা। সো আশা করছি রাইটিং পার্ট 2ও তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি ডিসকাস করব সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট সি নিয়ে। প্রথমে আমরা আলোচনা করছি রিডিং পার্ট 3 নিয়ে, ঠিক আছে? এই কোশ্চেন প্যাটার্নের সাথে তোমরা অনেক বেশি পরিচিত, কারণ তোমরা প্রথম বর্ষে ঠিক এভাবেই পরীক্ষাটা দিয়ে এসেছো ইংলিশ রিডিং স্কিলসের ক্ষেত্রে। এখানে তোমার সামনে একটা কবিতা দেয়া হবে, সেটা হতে পারে তোমার চেনা কবিতা, হতে পারে তোমার অচেনা কবিতা। সেখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন করা হবে, কখনো কবিতা সম্পর্কে, কখনো কবিতা কিভাবে লেখা হয়েছে ফর্ম সম্পর্কে, কখনো থিম সম্পর্কে, কখনো বলবে সেটাকে অ্যানালাইসিস করতে। এই টাইপের কিছু সিমিলার কোশ্চেন থেকে থাকে। এখানে কিন্তু কোশ্চেন করা হয় এইটা আশা করে না যে তুমি কোনো একটা প্রশ্ন পড়ে যাবে, কোনো একটা কবিতা দেখে যাবে এবং সেখান থেকে হুবহু কমন পাবে এবং সেটাই লিখবে। তোমাকে এইটা দেয়া হয়েছে একটা বিশেষ কারণে। কারণটা তোমাকে বলছি, তোমাকে প্রথমেই মাথায় রাখতে হবে এই সেম কবিতা যদি তুমি কোনো ক্লাস 9-এর বা 8-এর বাচ্চাকে পড়তে দাও বইয়ে, বোর্ড বইয়ে অ্যাড করো, তাহলে কিন্তু সেও পড়ে ফেলবে, কারণ এইটার মধ্যে কোনো রকেট সায়েন্স নাই। তাহলে অনার্সের সিলেবাসে কেন অ্যাড করা হলো এরকম একটা কবিতা? অনেকে দেখবা বলে যে এখন তো 6-7-এর বইতেও অনার্সের কবিতা দিয়ে রাখছে, কিন্তু 6-7-এর বইতে সেটা শেখানো হচ্ছে না, যেটা শেখানোর উদ্দেশ্যে তোমার বইতে কবিতাটা অ্যাড করা হয়েছে। ওই 6-7-এর বইয়ে শেখাবে কি? লাইন বাই লাইন এক্সপ্লেনেশন, অর্থ বোঝাবে হয়তো যে এইটার মানে এইটা, হয়তো একটু রাইটার সম্পর্কে পড়াবে। কিন্তু তোমাকে কি কবিতাগুলো এই উদ্দেশ্যে দেয়া হয় যে তুমি শুধুমাত্র শব্দার্থ শিখবে, তুমি শুধুমাত্র সামারি পড়ে যাবে? না, তোমাকে এই উদ্দেশ্যে এতগুলো কবিতা পড়ানো হচ্ছে যেন তুমি কবিতার বেসিক বুঝতে পারো, তুমি যেন কবিতাটাকে অ্যানালাইসিস করতে পারো, ঠিক আছে? যেন কবিতাকে বুঝতে শেখো, যেন তুমি কবিতা পড়ে বুঝতে পারো কবিতার টোন কি, কবিতার থিম কি। এই উদ্দেশ্যে তোমাদের এতগুলো কবিতা পড়ানো হচ্ছে এবং প্রথম থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত তোমাদের কবিতা দিয়ে আসছে। কি কারণে দিয়ে আসছে জানো? শুধুমাত্র এটা যেন তোমরা কবিতা অ্যানালাইসিস করতে শিখো, কবিতা বুঝতে শেখো, শুধুমাত্র মানে বুঝতে নয়, ঠিক আছে? বিষয়গুলো কিন্তু এতটা কঠিন না যতটা কঠিন তোমরা করে দেখছো। তুমি অনার্স সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্ট, তুমি যদি আশা করে বসে থাকো যে একটা কবিতা আসবে, সেটা আমার পড়া একটা কবিতা হবে, সেখান থেকে আমাকে সামারি লিখতে বলবে, না ভাই, এত ইজি না। তোমার কাছে আসবে আননোন একটা কবিতা, অন্তত সেই আশায় দেয়া হয়, এবং তুমি সেই কবিতাটা পড়ে কি বুঝলে সেইটা তুমি তোমার ভাষায় লিখবে। এই উদ্দেশ্যে তোমাকে এই সাবজেক্টটা দেয়া হয়েছে। তোমার রিডিং স্কিলটা দেখা হবে এখানে, যে তুমি ইনস্ট্যান্ট পড়ে কি বুঝলে, তুমি কবিতা অ্যানালাইসিস করতে শিখেছো কিনা। তোমরা যারা এখনো রাইম স্কিম, টোন, থিম, কবিতার মুড, কবিতার ফর্ম, কবিতার ফিগার অফ স্পিচ বা লিটারি টার্মস এগুলো বুঝতে শেখো নাই বা বুঝতে পারো না, তারা প্লিজ আমার
অনার্স ফার্স্ট ইয়ারের যে রিডিং স্কিলের ওপরে যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে গিয়ে বেসিক ভিডিওগুলো দেখো, ঠিক আছে? অ্যান্ড মজার ব্যাপার কি জানো, এই জন্য তোমাদেরকে কোনো প্রকার পে করতে হচ্ছে না, কোনো কবিতা লাইন ধরে ধরে না, বেসিক ভিডিওগুলো দেখো যে কিভাবে টোন বের করতে হয়, কিভাবে থিম বের করতে হয়, কিভাবে রাইম স্কিম বের করতে হয়, কিভাবে জনরা বের করতে হয়, সেই সাথে কিভাবে করতে হয় স্ক্যানিং। কারণ তোমাকে এগুলো শিখতে হবে, তাছাড়া তুমি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে গিয়ে আর নিতে পারবে না, ঠিক আছে? আর সেই সাথে যদি এই সাবজেক্টগুলোর ইমপ্রুভ পড়ে যায়, তাহলে তখন তুমি বুঝতে পারবা অনার্স লাইফটা আসলে কত মজার, ঠিক আছে? সো আমার কথা শোনো, এখনো হিউজ টাইম আছে, তোমরা যদি একটু মেনটেন করে পড়ো তাহলে সব কিছু কমপ্লিট করতে পারবা। আর আমি আমার ভিডিওগুলোতে এত সহজভাবে বুঝিয়েছি, আমার এবারকার ফার্স্ট ইয়ার ব্যাচের অনেক স্টুডেন্ট এবং অনেক ইউটিউব দেখে যারা ভিডিও দেখে, অনেকে জানিয়েছে তারা আমার ভিডিও দেখে টোন শিখেছে, স্ক্যান শিখেছে এবং রাইম স্কিম ইত্যাদি বের করতে শিখেছে এবং সুন্দর মতো পরীক্ষা দিতে পেরেছে, ঠিক আছে? সো শুধুমাত্র ভিডিও দেখে যদি শিখতে পারো 5-10 মিনিটের একটা ভিডিও, তাহলে তোমারই প্লাস পয়েন্ট, এখন দেখা না দেখা তোমার ইচ্ছা। আরো একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কবিতার সামারি কিন্তু অনেক বড় হয় না, 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা এরকমটা হয় না, ঠিক আছে? এখানে শুধুমাত্র 2টা প্রশ্নের উত্তর দিতে হয় এবং তার জন্য তোমার 10 মার্কস করে থাকে, অর্থাৎ 20 মার্ক। সো এখান থেকে তুমি এমন একটা কোশ্চেন চুজ করবে যেটাতে তোমার ফুল মার্কস আসার পসিবিলিটি আছে, যেটা তুমি পারবে, ঠিক আছে? তবে কিছু বিষয় রয়েছে যেগুলো রিলেটেড কোশ্চেন থাকলে অবশ্যই ফুল মার্কস নিয়ে আসা পসিবল। প্রথমটা হচ্ছে রাইম স্কিম, সেকেন্ড হচ্ছে স্ক্যান। যদি এই টাইপের কোশ্চেন পাও তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে? কারণ এগুলোতে কোনো টাইপের মার্কস কাটা হয় না যদি তোমার ফর্মটা ঠিক থাকে। সো তোমরা মাথায় রাখবে যে এই সাবজেক্টের যেই অ্যান্সারগুলো 10 মার্কের জন্য তোমার 4 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? যেইটা তোমার কাছ থেকে এক্সামিনার চেয়েছে, এক্সামিনার এখান থেকে তোমার স্কিলটা দেখতে চাইছে, তুমি কয় পৃষ্ঠা লিখতে পারো এটা না, ঠিক আছে? তুমি 4 ঘন্টায় কয় পৃষ্ঠা লিখে দেখাতে পারো এইটা দেখতে চায় নাই, দেখতে চাইছে যে তুমি আদৌ পারো কিনা, যে কিভাবে টোন বের করতে হয়, কিভাবে থিম বের করতে হয়, কিভাবে সামারাইজ করতে হয়। সো এই টাইপের অ্যান্সারগুলোর জন্য 1-1.5 পৃষ্ঠা এনাফ, কখনো কখনো তার কম লেখাটাও এনাফ। যদি তুমি প্রপার অ্যান্সার ওই লাইনগুলোর মধ্যে লিখতে পারো, তুমি যদি 5-10 পৃষ্ঠাও লিখে আসো, সেটার মধ্যে যদি মেইন বিষয়টাই বোঝাতে না পারো, তুমি সেখানে একটা মার্কসও পাবা না। কিন্তু যদি তুমি 1 পৃষ্ঠার মধ্যে সবকিছু বুঝিয়ে দাও যেটা এক্সামিনার তোমার থেকে চেয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি ফুল মার্কস পাবে। সো এটা কিন্তু অনেক মজার একটা টপিক, পার্ট সি। তোমরা যদি এটা যদি একটু ভালো করে পড়ো তাহলে অনেক বেশি মার্কস নিয়ে আসতে পারবে এখান থেকে। আর আমার ভিডিওগুলোতে কিভাবে কি বের করতে হয় আমি সবগুলোই শিখিয়েছি, তোমরা একটু প্লেলিস্টটা কাইন্ডলি ভিজিট করো, তোমাদের হেল্প হবে অনেক। এবার আসা যাক রাইটিং 3 পার্টে। এখানে তোমাদেরকে দেয়া হবে 3টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার থাকবে 10 মার্কস করে। তোমাকে এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন দেয়া থাকতে পারে, যেমন এখানে অ্যাম্পলিফাই, যে কোনো কিছু অ্যাম্পলিফিকেশন দিতে পারে, তারপরে প্যারাগ্রাফ থাকতে পারে, এখানে এসে থাকতে পারে, রিপোর্ট থাকতে পারে, লেটার থাকতে পারে। সো তুমি বুঝতেই পারছো যে কি ধরনের কোশ্চেন থাকবে। অ্যাম্পলিফিকেশন তোমরা লিখবে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে। অনেকে বলবে আপু লাইন বলেন, কত পৃষ্ঠা লিখবো সেটা বলেন। না, কারণ এক একজনের হ্যান্ড রাইটিং এর সিস্টেম এক এক রকম, তোমরা একটু দেখে নিবা যে 150 থেকে 200 ওয়ার্ড তোমাদের কত পেজ হয়, সেই আন্দাজে লিখলেই এনাফ। এর থেকে বেশি লিখতে যাও না, কারণ রাইটিং স্কিলও তোমার স্কিলটাই দেখবে যে তুমি জানো কিনা যে কতটুকু লেখা প্রয়োজন, ঠিক আছে? এর থেকে বেশি লিখলে কিন্তু তোমাকে নাম্বার দেয়া হবে না, বরং নাম্বার কাটা হবে। অনেকে দেখেছি আমি প্যারাগ্রাফ লিখে আসে 6 থেকে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা, কমন পেয়ে খুশিতে নাচতে নাচতে লিখে, ঠিক আছে? পরে গিয়ে দেখা যায় তারা আর নাম্বার পায় না, কারণ প্যারাগ্রাফ এত বড় হয় না, 10 মার্কসের জন্য এত বড় লেখার প্রয়োজন নেই। তোমরা অ্যাম্পলিফিকেশন লিখবে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে, প্যারাগ্রাফ লিখবে 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যেই, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে প্যারাগ্রাফে যেন টপিক সেন্টেন্স, সাপোর্টিং সেন্টেন্স, মেইন প্যারাগ্রাফ এবং কনক্লুডিং সেন্টেন্স অবশ্যই থাকে। এখন এই বিষয়গুলো যারা বুঝতে পারো নাই, ক্লিয়ার হয় নাই, তারা প্লিজ প্যারাগ্রাফ রিলেটেড ভিডিওটা দেখে আসো, তাছাড়া বুঝতে পারবে না। তাহলে তুমি প্যারাগ্রাফে ফুল মার্কস না পেলেও অনেক ভালো মার্কস পাবে। কিন্তু তোমার যদি গ্রামার ঠিক না থাকে এবং অনেক স্পেলিং মিস্টেক থাকে, তাহলে কিন্তু আমি তোমাকে বলতে পারছি না যে তুমি এখানে অনেক ভালো নাম্বার পাবে এই ফর্মটা ফলো করে, ঠিক আছে? কিন্তু তোমার যদি লেখা গ্রামার ক্লিয়ার থাকে, স্পেলিং ক্লিয়ার থাকে এবং এই ফর্মগুলো মেনটেন করে লিখো, তাহলে কিন্তু তুমি 10-এর মধ্যে 7, 8, 9ও পেয়ে যেতে পারো, ঠিক আছে? ডিপেন্ড করতেছে তোমার লেখার উপর।
ঠিক একইভাবে তুমি যদি লেটার লিখতে চাও, লেটারের যে ফর্মটা আছে সেটা যদি ঠিক করে লিখতে পারো, তাহলে 150 থেকে 200 শব্দের মধ্যে লেটার লিখলেই এনাফ। কিন্তু এসের ক্ষেত্রে তোমাদেরকে একটু বাড়াইতে হবে, 200 থেকে 250 বা 300 শব্দের মধ্যে লিখতে হবে, এবং মিনিমাম 5টা প্যারা সেখানে থাকতেই হবে, অর্থাৎ 5টা প্যারাগ্রাফ বা পয়েন্ট সেখানে থাকতেই হবে, ঠিক আছে? বাদ বাকি যা কিছু রয়েছে 10 মার্কসের জন্য 150 থেকে 200 শব্দের মধ্যে লিখলেই যথেষ্ট। আর যারা ভাবো যে লেটার এখন আমরা বড় হয়েছি, আমাদের 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লেখা উচিত, না ভাই, বিষয়টা এরকম না। বেটার হয় 1 পৃষ্ঠার মধ্যে লিখলেই, এবং 1 পৃষ্ঠার মধ্যেই তোমার ওয়ার্ড টেকনিকটা দেখবে টিচার, যে কিভাবে তুমি লিখছো, কত শর্ট কথায় কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারছো, এটা দেখবে টিচার, ঠিক আছে? তবু তুমি চাইলে পরের পৃষ্ঠায় যেতে পারো, কিন্তু এর বেশি লেখাটা বোকামি। সো আশা করছি বুঝতে পেরেছো। রাইটিং 3 এর জন্য 10 মার্কসের আনসারের জন্য প্যারাগ্রাফ, এসে, লেটার যা কিছু রয়েছে সব কিছুর জন্যই তোমরা চেষ্টা করবে এসেটা শুধু 200 এবং 250 ওয়ার্ডের মধ্যে রাখার, বাদ বাকি সবকিছু 150 থেকে 200 ওয়ার্ডের মধ্যে রাখার। তাহলে আশা করছি সেখানে অনেক ভালো মার্কস পেয়ে যাবে তোমরা। প্লিজ একটু বুঝে লিখো, এখানে টিচাররা এটা দেখবে যে তুমি আদৌ রিডিং এবং রাইটিং সম্পর্কে তোমার স্কিলটা কেমন, সেটা দেখবে টিচাররা। এটা দেখবে না যে তোমার মুখস্থ করার যোগ্যতা কতটুকু, তুমি কত বেশি লিখতে পারো, তুমি 4 ঘন্টায় কত পৃষ্ঠা লিখতে পারো, টিচাররা এসব দেখবে না, ঠিক আছে? সো বেশি লেখা বন্ধ করে যেটুকু লিখবা, রাইট লিখবা, সঠিক নিয়মে লিখবা, এবং নির্দিষ্ট ওয়ার্ড লেন্থের মধ্যে লিখবা। চেষ্টা করবা গ্রামার মিস্টেক এবং স্পেলিং মিস্টেক এড়িয়ে চলার, তাহলে এই সাবজেক্টটা থেকে একটু ভালো মার্কস পাবে, এবং এই সাবজেক্টটা থেকে কিন্তু অনেক ভালো মার্কস ওঠানো যায়, ঠিক আছে? আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার এখনো না হয় তো আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের অনেক হেল্প হবে, ট্রাস্ট মি, তোমাদের অনেক হেল্প হবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই।